না। তাহলে হাত এত শক্ত করে রেখেছো কেন? আমার কথা শুনে ইরা হাত ইজি করে নিল। কই না তো, আমি হাসলাম। তার মানে তুমি তোমার কথাটাই সত্য বলতে যাচ্ছ? মানে তুমি বলতে যাচ্ছ আমার কিসে তোমার কোনো ফিল হয়নি? হ্যাঁ, হয়নি। ও ভালো, তবে মিথ্যে কথা বলা কিন্তু ঠিক না। আমি মিথ্যে কথা বলিনি। ওকে, আমি এখন যাই। একটু তাড়াতাড়ি আইসেন। চেষ্টা করব বলে অফিসের জন্য বের হয়ে পড়লাম। অফিসে যাওয়ার পর অফিসের কাজ করতেছি, এমন সময় স্যার, ম্যাডাম আপনাকে তার কেবিনে দেখা করতে বলেছে। ঠিক আছে, কাজটা করে যাচ্ছি। কাজ শেষ করে ম্যাডামের ক্যাবিনের সামনে গিয়ে নক করলাম। দেখি ম্যাম উল্টো পথে কার সাথে যেন মোবাইলে কথা বলতেছে। ম্যাম, আসতে পারি? কণ্ঠটা খুব পরিচিত মনে হলো যেন 1000 বছর ধরে এই কণ্ঠটাকে আমি চিনি। মোবাইলে কথা শেষ করে যেই ম্যাম আমার সামনে ঘুরে বসলো, তাকে দেখে মনে হলো যেন আমার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে। সে সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেল, মনে হয় সে রোবট হয়ে গেছে। আপনারা ভাবতেছেন কাকে দেখে আমার এই অবস্থা? সে আর কেউ নয়, স্বয়ং তামান্না। রুমটা পুরোই স্তব্ধ হয়ে গেল। এটা কোনো সময় কল্পনা করতে পারি নাই। মনের ভেতরে কষ্টগুলো আবারও লাড়া দিয়ে জেগে উঠলো, যার কারণে আজ আমার এই অবস্থা। আজ সে আমার সামনে। কি করব আমি? চলে যাব না থাকবো? কষ্টগুলো চাপা দিয়ে অভিমানী অবসরণী কণ্ঠে বললাম, ম্যাম আমাকে ডেকেছেন? আমার কথা শুনে সে সঙ্গে সঙ্গে ক্যাবিন থেকে বেরিয়ে দৌড়িয়ে আমার কাছে এসে আমাকে শক্ত করে জড়িয়ে ধরে হাওমাও করে কান্না করতে থাকলো। তুমি কেমন আছো? তুমি কোথায় ছিলে এতদিন? তুমি জানো তোমাকে আমি পাগলের মতো খুঁজেছি, কিন্তু তোমাকে কোথাও পাইনি। তুমি চলে যাবার পর আমি তোমার জন্য প্রতি রাত কান্না করেছি। আমার একটা ভুলের জন্য তুমি আমাকে এত বড় শাস্তি দেবে? আমি তোর সত্য না জেনে তোমাকে ভুল বুঝলাম। আমি তাকে সরিয়ে দিয়ে বললাম, দেখেন, আমার জীবনে অতীতে যা ঘটে গিয়েছে আমি সব ভুলে গেছি। আর তাছাড়া আমার এখন একটা ভবিষ্যৎ আছে। আমি এখন একা চলতে শিখে গেছি। আর আমাকে দয়া করে মনে করিয়ে দেবেন না, তামান্না আমার কাছ থেকে এই কথা মনে হয় আশা করেনি। তাই তামান্না আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে, আর দু চোখ বেয়ে পানি পড়ছে। আমি চাই না যে আপনি আমার জীবনের অতীতের কষ্টগুলোকে আবার মনে করিয়ে দেন। আপনার ওই দিনের ঘটনার পরে তোমাকে সবচেয়ে বেশি ঘৃণা হয়। আপনার কথা মনে পড়লে আমার প্রচন্ড রকমের রাগ হয়। আর আপনার জন্য আমি আমার বাবা মা আমাকে ভুল বুঝলো আর আমাকেই বাড়ি থেকে তাড়িয়ে দিল। তাই আপনাকে আমার একদম সহ্য হয় না। তামান্না নীরব হয়ে শুধু কান্না করেই যাচ্ছে। আমি কি দোষ করেছিলাম যার ফলে আমাকে আমার বাবা মার কাছে অপরাধী বানিয়ে দিলেন? আমার জীবন কি কষ্টের মাঝে ফেলে দিলেন? একটাবার যদি আমার কথা শুনতেন তাহলে আর আমাকে মরার এই অবস্থায় থাকতে হতো না। আমার সবচেয়ে বড় অপরাধ ছিল আপনাকে ভালোবাসা। আপনাকে ভালোবাসি বলে আপনার বাবাকে নিজের রক্ত দিয়ে বাঁচালাম এবং নিজের বাবার লকার থেকে টাকা নিয়ে আপনার বাবাকে বাঁচালাম। আর তার পুরস্কার স্বরূপ পেলাম শুধু আপনার জন্য নিজের পরিবারের কাছে অবহেলা, চোর অপরাধী। তার চেয়ে বড় কষ্ট পেয়েছি জানেন, যখন খাওয়ার সময় নিজের মা খাবার প্লেট ফেলে দেয়। তার চেয়ে দুনিয়ার কষ্টের কিছু আসেনি, শুধুমাত্র আপনার জন্য। আগে যদি জানতাম আপনাকে ভালোবাসার প্রতিদান আমাকে এইভাবে দিবেন, তাহলে জীবনেও আপনাকে ভালোবাসতাম তো দূরের কথা, আপনাকে দেখলে অন্যদিকে যেতাম। আমার উপর এত অভিমান যে আমি চলে যাওয়ার পর সাথে সাথে বিয়ে করে নিলেন। আমার মুখের একবার সত্যটা জানলে কি হতো? তামান্না নীরব হয়ে শুধু কান্না করেই বলল, আমি তো সত্যটা জানতাম না। তোমাকে সেই সময় দেখে ভেবেছিলাম যে আব্বু সেই সময় তোমাকে থাপ্পড় দিয়েছিল আর খারাপ কথা বলেছিল বলে মনে করেছিলাম তুমি আব্বুকে অ্যাক্সিডেন্ট করিয়েছো। নিজের ভালোবাসার উপর এই ভরসা ছিল আপনার যে নিজের চাইতে যাকে ভালোবেসেছিলেন তার একটা কথা না শুনে তাকে এমন অপবাদ দিলেন, যার কারণে আমার কৈশোর এত কষ্টে কাটাতে হলো। তামান্না শুধু কান্না করেই যাচ্ছে, চোখের পানি মুছে। তার সাথে আর কোনো কথা না বলে অফিস থেকে বেরিয়ে গেলাম। রাস্তায় এসে আনমনাভাবে হাঁটতেছি আর পেছনের কথা ভেবে হাসতেছি, যার কারণে আমার এত কিছু হলো। সে নিজেই আমার চলে যাওয়ার পর বিয়ে করলো রাগ দেখিয়ে। হাঁটতে হাঁটতে বাসায় চলে এলাম। রুমের কাছে গিয়ে কলিং বেল দেওয়ার পর যখন দরজা খুললো আমি তো অবাক। ইরা আজ শাড়ি পরেছে, কিন্তু সেই দিকে খেয়াল করলাম না। আজকে যার সাথে দেখা হলো তার ঘটনাগুলো খালি মনে পড়ছে। তাই সোজাসুজি রুমে ঢুকে বাথরুমে গিয়ে ঝর্ণার পানি ছেড়ে দিয়ে পেছনের কথা মনে করতেছি আর চোখের পানি অনায়াসে ফেলতেছি। আমার আবার কারো উপর রাগ উঠলে সোজাসুজি বাথরুমে গিয়ে ঝর্ণার পানি দিয়ে গোসল করা, রাগ না কমা পর্যন্ত গোসল করতেই থাকি। আজকেও তার ব্যতিক্রম হলো না। আজকের অভিমানটা কমতে অনেক সময় লাগলো। গোসল শেষ করে না খেয়ে খাটে গিয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে। ফ্রেশ হয়ে ইরার কাছে গিয়ে দেখি ইরা বেলকনির পাশে বসে বেজার হয়ে বসে আছে। ইরা এইখানে কি করো? আপনি সকালে এসে আমার সাথে একটাও কথা বললেন না কেন? আসলে অফিসে একজনকে দেখে মাথায় রাগ উঠে গেছিল, তাই তোমার সাথে কথা বলি নাই বউ, বুঝছো? বুঝেছি। তাহলে আবার মন খারাপ করে বসে আছো কেন? কি হলো, কথা বলো না কেন? কি হলো, কথা বলছো না কেন? এরা আমার রেগে যাওয়া দেখে ভয় বলল, আজ যখন আপনি বাসা এসে ঘুমিয়েছিলেন তখন আমি একটু দোকানে গেছিলাম।
দোকান থেকে যখন বাসায় ফিরছিলাম তখন কয়েকটি ছেলে আমাকে বাজে বাজে কথা বলেছে। আমার প্রচন্ড রাগ হলো। ওই ছেলেদের একদিন কি আমার একদিন। মাথা ঠান্ডা করলাম। এই জন্য তুমি রাগ করে আছো? তুমি না সাহসী মেয়ে, তাহলে ভয় পাও কেন? আমাকে পচাচ্ছ? আরে না, পচাবো কেন? ইরা আর কিছু বললো না। এখন চলো আমার সাথে। কোথায় যাব? ওই ছেলেদের কাছে। ওরা যদি আবার কিছু বলে? আমি থাকতে ওই ছেলেরা কিছু বলতেই পারবে না। ও আচ্ছা, বডিগার্ড? কি আমি বডিগার্ড? আরে না, আপনাকে বলিনি। আচ্ছা, এখন আমি রেডি হই, রুম থেকে যাও। কেন? থাকলে কি কোনো অসুবিধা? ইরা চোখ বড় বড় করে বললো। ফাজলামি করবেন একদম। ওকে ওকে, যাচ্ছি রে বাবা। ইরা চারদিক তাকাচ্ছে। কি খুঁজছো? তোমার বাবাকে। মানে? আরে এই যে বললে যাচ্ছি রে বাবা। আমি হেসে ফেললাম। কি ফাজিল মেয়ে, আমি তোমাকে বলছি। আমি কি আপনার বাবা নাকি? ওকে ওকে, সরি বউ, এখন যাচ্ছি বউ। আমি আপনার বউ? আমি ইরার মুখ চেপে ধরলাম। হ্যাঁ, তুমি তো আমার বউই। ইরাকে আর কিছু বলতে না দিয়ে চলে আসলাম। বেশ কিছুক্ষণ পর ইরা এখনো বের হলো না। ইরা, হলো তোমার? হ্যাঁ, আসছি। কিছুক্ষণ পর ইরা বের হলো। চলো। আমি মাথা নাড়ালাম। রিক্সা করে যাচ্ছি, প্রতিদিন রিক্সা করে যাই, তবে মাঝখানে অবশ্য বর্ডারটা আছে। ওই ব্যাগটা আমি হাতের কাছে পেলে ছিঁড়ে টুকরো টুকরো করব। কিছু পথ যাওয়ার পর রিক্সার চাকা পড়লো রাস্তায় একটা গর্তে। অমনি ইরার ধপাস। আরে নিচে পড়ে আমার বুকে। আমি কেঁপে উঠলাম। ইরার গরম নিঃশ্বাস আমার বুকে পড়ছিল। আমি প্রতিটা নিঃশ্বাসে কেঁপে উঠছিলাম। আমি আলতো করে আমার হাত ইরার মাথার লম্বা কেশে ছুঁয়ে দিলাম। ইরা আমার দিকে তাকাতে খানিক লজ্জা পেল। তাড়াতাড়ি মাথা তুলে অন্যদিকে মুখ ঘুরে নিল। আমিও আর কিছু বললাম না। অনেকটা পথ এগিয়ে গেছি। ইরা কথা বলছে না। ইরা, কোন ছেলেরা তোমাকে ডিস্টার্ব করেছিল? আরো সামনে। সামনে যেতে ইরা দুটো ছেলের দিকে ইঙ্গিত দিয়ে বলল, ওই তো ওরা। আমি রিক্সা থেকে নেমে ছেলেগুলোর কাছে গেলাম। কাছে গিয়ে দুজনের সাথে 6-7 জন হবে, বন্ধু হবে। আমি ভাবতেছি ওদের সাথে তো আমি পারবো না। আর ইরাকে যেভাবে নিয়ে আইলাম, ওদের কিছু না করলে তো মান সম্মান সব শেষ হয়ে যাবে। তাই একটা বুদ্ধি আনলাম। ওদের কাছে গিয়ে, কি ভাই, আপনারা আমার বউয়ের সাথে ফাইজলামি করেন কেন? কে আপনার বউ? ওই যে রিক্সায় দেখছেন না একটা মেয়েকে। আরে আপনার বউ আর বোন যাই হোক না কেন, আর একটা ছেলে প্রথম ছেলেটাকে আটকে দিয়ে বলল, মালটা যেমন সুন্দর তেমনই হেব্বি। আমি হাত মুঠো করে আমার মাথায় রক্ত ও হার্টবিট বেড়ে গেছে। নিজেকে থামিয়ে রাখলাম। ভাবলাম ছেলেগুলোকে একটু বাজিয়ে নেই, তাদের সাথে একটু কমেডি করলে ভালোই হয়। আরে ভাই, মালটা বাইরে ঠিকই সুন্দর, কিন্তু ছেলেগুলোর আমার কথার আশ্চর্য এর সপ্তম আকাশে চড়ে বসলো। কিন্তু কি? একই সুরে দুজনেই। আমি হাসি চেপে রাখলাম। বেচারারা যে মুখ বানিয়েছে তাতে হাসারই কথা, আপনাদের বলার প্রয়োজন নেই। আরে মিয়া তাড়াতাড়ি বলেন। আমি কাদার ভঙ্গিতে বললাম, না ভাই, কি আর বলবো। আরে ভাই তাড়াতাড়ি বলেন, আপনার পায়ে পড়ি। দাঁড়ান, আমি একটু কেঁদে নেই। অন্যদিকে মুখ ঘুরিয়ে আমি মুখ টিপে হাসি দিলাম। আবার তাদের দিকে ঘুরে, এটা মেয়ে না ভাই। হ্যাঁ তাহলে কি? দুজনেই একসাথে। হাসিতে আমার পেট ফেটে যাচ্ছে। পুরুষও না, ছেলেগুলা শেষ, কেঁদে ফেলবো এমন অবস্থা। তাহলে কি ভাই? হাফ মেয়ে হাফ ছেলে, মানে হিজড়া। আমি কেঁদে কেঁদে মাথা কাত করলাম। ছেলেগুলো কেঁদে দিল। ভাইয়া এমন একটা সুন্দরী মেয়ে। হ্যাঁ ভাই। সমস্যা নেই। আমি সাথে সাথে বললাম, ভাই মেয়েটা দূর, ওই আমার বউ থুক্কু হিজড়াটার এইডস রোগ আছে। কি? হ্যাঁ, কেঁদে কেঁদে। তাহলে আপনি বিয়ে করলেন কেন? এই তো গুড পয়েন্ট, ফেসে গেলাম। এখন কি বলি? ভাই, বিয়ে করেছি কি শখে। মানে হলো ওর ভাই জার্ব আর হাফ মেয়ে হাফ ছেলেদের চিনেন, গায়ে পড়ার স্বভাব। আর ওই মেয়ে আমাকেই পছন্দ করেছে, যার কারণে আমি বলার আগেই একটা ছেলে বলল, যার কারণে ওর ভাই আপনার সাথেই ওনার বিয়ে দিয়েছেন জোর করে। আমি ইমোশনাল হয়ে ছেলেটাকে জড়িয়ে ধরে বললাম, হরে ভাই, তিনজনই কাঁদছি, আমার হাসিতে পেট ফেটে যাচ্ছে। একটা ছেলে বলল, ভাই আপনাকে দেখে তো মনে হয় না উনি হাফ মহিলা আর হাফ পুরুষ। আরে ভাই, আসলে ওর আচার আচরণ ওরকম না, শুধু একটা জিনিসই। দুজনেই বলে উঠল, দুজনেই কাঁদছি। কখনোই ওর সামনে এটা প্রকাশ করবে না, যদি করো তাহলে ভাবি বলে ডাকবে, কেমন? অতঃপর অনেক কিছু বুঝিয়ে রিক্সায় আসলাম। কি বললো ওরা? না কিছু না, এমনি বুঝিয়ে আসলাম। ও আচ্ছা, তুমি বাসায় যাও, আমার একটা কাজ আছে। আমার না একটু শপিং করতে যেতে হবে। আচ্ছা, শপিং করে তাড়াতাড়ি বাসায় যেও। আপনিও আইসেন। ইরাকে রিক্সায় উঠিয়ে দিলাম। সন্ধ্যার সময় রুমে যেতেই দেখি ইরা বসে আমার জন্য অপেক্ষা করছে। আমি যাওয়ার সাথে সাথে, আরে কি হলো? তুমি ওই ছেলেদের কি বলেছো? কেন? ওই ছেলেগুলো আমাকে ভাবি ডাকলো কেন? আমি কি জানি? একদম মিথ্যে কথা বলবে না। মিথ্যে কথা বলছি না তো। তাহলে ওরা যে বললো তুমি বলেছো? ইরাকে আটকে দিয়ে আমি বললাম, আমি কি বলছি? আরে তোতলাচ্ছেন কেন? কই না তো। ওরা কি বলেছে? বলেছে আমি নাকি আপনার বউ। আমি স্বস্তির নিঃশ্বাস নিলাম। হ্যাঁ বলেছি তো। আমি কি আপনার বউ নাকি যে সবাইকে এটা বলে বেড়াতে হবে? হ্যাঁ, বউই তো। আপনার বউ হতে আমার বই গেছে। ভেঙচি কেটে বলে চলে যাচ্ছিল। আমি ইরাকে ঠান মেরে বুকে নিয়ে এলাম। কেন, বউ হলে কোনো সমস্যা? আরে ছাড়েন, ফাজলামি কইরো না।
বউয়ের সাথে ফাইজলামি করব না তো কার সাথে করব? ছাড়েন, আমার কাজ আছে। ছেড়ে দিলাম। 1 সপ্তাহ ধরে অফিসে যায় না, ভাবতেছি একসময় অফিসে গিয়ে রিজাইন লেটারটা দিয়ে আসবো। এভাবেই কাটতেছিল আমার দিন। এক রাতে আমি বসে বসে ল্যাপটপে কাজ করছিলাম আর ইরা আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে। আপনার কি কোনো গার্লফ্রেন্ড আছে নি? মনে মনে বললাম, তুমিই তো আমার সেকেন্ড হ্যান্ড গার্লফ্রেন্ড। কি হলো, বলছেন না কেন? হ্যাঁ আছে তো, আর আজকেই হলো। আমি জানতাম আপনার আছে। আরে এটা তোমাকে কে বললো? আপনার কথাই বোঝা যাচ্ছে। তুমি কি জেলাস ফিল করছো? ইরা একটু স্বাভাবিক হয়ে বলল। জেলাস হব কেন? ও জেলাস না হওয়াই ভালো। আর আমার গার্লফ্রেন্ড যা সুন্দর, জেলাস হওয়ারই কথা। ইরার আগে জ্বলছে, তবে মুখে কিছু বলছে না। আর আমার গার্লফ্রেন্ড আমাকে ফিল করে। ও তোমার মতো না। মানে তোমাকে কিস করলে তো তোমার আমার প্রতি কোনো ফিলই হয় না, কিন্তু ওকে আমার প্রতি ফিল হয়। ইরা চোখ বড় বড় করে বলল। কি? হ্যাঁ। তার মানে আপনি কিস করেছেন? আমি লজ্জা পেয়ে বললাম হ্যাঁ। ইউ চিটার। এই বলে আমাকে বালিশ দিয়ে মারতে শুরু করলো। আরে এখানে চিটারের কি হলো? ইরা মায়ের বন্ধ করে দিয়ে বলল, না কিছু না। আপনি যে আমার সাথে আছেন সে এতে সন্দেহ করবে না তো? ও তোমার মতো না। মানে? তুমি হলে তো সন্দেহ করতে, কিন্তু সে খুব ভালো। ও আমাকে বিশ্বাস করে, সন্দেহ করার কোনো প্রশ্নই ওঠে না। ভালোই, একদিনেই চিনে নিলেন। হ্যাঁ, মানুষকে প্রথম দেখায় চেনা যায়। যেমন তোমাকে দেখে আমি প্রথমেই বুঝে নিয়েছিলাম তুমি ঝগড়াটে। কি আমি ঝগড়াটে? হ্যাঁ ঝগড়াটেই তো। দাঁড়ান দেখাচ্ছি। অতপর দৌড় আরম্ভ। অর্ধেক দৌড়ে থেমে গেলাম। ভাবি ফোন দিয়েছে। ইরা আমাকে মারতে শুরু করলো। ইরা এখন ফাইজলামি করো না তো, আমার জান ফোন করেছে। ইরা থেমে গেল, কেঁদে দিবে বোধ হয়। আমি বারান্দায় চলে গেলাম। হ্যালো, কেমন আছো বাবু? আধ ঘন্টা কথা বলার পর বারান্দা থেকে রুমে এসে দেখলাম ইরা মুখ ভার করে বসে আছে। কথা শেষ? আমার জানের জন্য কিছু জিনিস কিনতে হবে, তাই আমার সাথে তুমিও যাবা। কেননা আর 2 দিন পর ইরার জন্মদিন। ওর জন্মদিনে ওকে প্রপোজ করব, তাই আগে থেকেই কিছু জিনিস কিনবো। তাই ও ভালো। তোমাকে আমার সাথে যেতে হবে। আমি গিয়ে কি করব? তোমাকে যেতে হবে, ব্যাস। শুনেন, আমি আর কিছু বলতে দিলাম না। রাতে না খেয়ে ইরা শুয়ে পড়লো। ইরা ইরা এই ইরা এই ইরা চোখ খুললো। চোখগুলো লাল আর ফুলে গেছে। খেয়ে নাও, তোমার আর শরীর খারাপ নাকি? না খাবো না। আরে খেয়ে নাও। খাবো না বললাম তো। খেতে হবে, আমি জোর করে খাইয়ে দিচ্ছি। ইরা আমার দিকে তাকাচ্ছেই না। পরের দিন ইরাকে নিয়ে শপিং এ গিয়ে ইরার জন্য শাড়ি কিনলাম, আরো অনেক কিছু। শুধু ওকে বলেছি আমি আমার গার্লফ্রেন্ডের জন্য কিনেছি, ওকে সারপ্রাইজ দিব বলে কিছু বলি নাই। ইরা কিছু বলতে পারছে না। সারাদিন মিতুর কথা বলতাছি, কল্পনার নাম, মিথ্যা গার্লফ্রেন্ডের নাম। হাত ধরে ঘুরলাম আর ইরা লুচির মতো ফুলছিল। একটা রিক্সা নিয়ে আমি আর ইরা বাসায় ফিরছি। আজ এই জিনিসগুলো পরলে ওকে পরি লাগবে, তাই না? হ্যাঁ। মন খারাপ নাকি তোমার? না। বাসায় ফিরলাম। ইরা এখন প্রায় রাত জেগে থাকে। আমি পর্দা সরিয়ে দেখি কাজ হচ্ছে মনে হয়। আমি পর্দা সরিয়ে ইরাকে দেখছিলাম। ইরা আমাকে দেখে নিল। কি দেখছেন? এখন আর ইরা আমার সাথে ফাইজলামি করে না, সিরিয়াসলি কথা বলে। আমাকে দেখার কি আছে? অনেক কিছু আছে, তুমি বুঝবে না। ও কাল কোথায় যাওয়া আছে নাকি? ওকে নিয়ে নতুন একটা জায়গায় যাব। মিথ্যে বললাম, কেননা কাল নতুন একটা জবের জন্য অ্যাপ্লাই করব আর ওইটা ছেড়ে দেব। ও তাহলে ঘুমিয়ে পড়েন। গুড নাইট। গুড নাইট। ঘুমিয়ে পড়লাম। সকালে জব খোঁজার জন্য বেরিয়ে পড়লাম। খুঁজতে খুঁজতে বিকাল হয়ে গেল। বিকালে বাসায় ফিরলাম। উপরে যাব এমন সময় দাঁড়াও, আমি তো ভয় পেয়ে গেলাম। কি অঘটন ঘটালাম কে জানে। জি বলুন। তোমার সাথে একটা মেয়েকে দেখলাম। কে ওই মেয়েটা? আমি তো শেষ। কই, কোন মেয়ে? কোন মেয়ে মানে? তোমার সাথে কোন মেয়ে ছিল আমি বলবো কি করে? ও কোথায় দেখেছেন? ওই তো রেস্টুরেন্টে। ও ওটা তো। বাড়িতে তোমার বউ থাকতে বাইরের মেয়ে মানুষের সাথে ঘোরা মোটেও ভালো না। আরে আঙ্কেল, আমার কথা তো শুনেন। আসলে দুপুরে খাবার খেতে গেছিলাম, রেস্টুরেন্টের ভিতরেই কোনো সিট খালি ছিল না, শুধু একটা মেয়ে পাশের সিট খালি ছিল, তাই সেইখানে বসে খাইতেছিলাম। তা মনে হয় আঙ্কেল আপনি দেখছিলেন। তোমার বউ থাকতে মেয়ে বন্ধু কি প্রয়োজন? আসলে আঙ্কেল আমি কিছু বলার আগে উপর থেকে ইরা বলে উঠলো, আঙ্কেল ওই মেয়েটা জয়ের কলেজের বন্ধু। হ্যাঁ, আমাকে তো কথা বলতে দেয়ই না, তাই তালে তাল মিলালাম। আঙ্কেল আমার দিকে অগ্নি দৃষ্টিতে তাকালেন। তবুও ঘরে বউ থাকতে অন্য মেয়েকে নিয়ে ঘোরা ঠিক না। জি আঙ্কেল। আঙ্কেল কি? আপনি হার্বাল চিকিৎসায় যাননি? আঙ্কেল ভ্রু কুচকে বললেন। কেন? আপনার টাক সমাধানের জন্য। আঙ্কেল গর্জন দিয়ে উঠলেন। ইরা আর আন্টি খিলখিল করে হাসছেন। উপরে চলে এলাম। খুব জোর বাঁচালে। আপনি কখন এলেন? এই তো কিছু সময় আগে। আর ধন্যবাদ,
এই প্যারা থেকে বাঁচানোর জন্য রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সকালে ফ্রেশ হয়ে অফিসে গেলাম। অফিসে যাওয়ার প্রধান কারণ রিজাইন লেটারটা তামান্নাকে দেওয়া। তার ওই ঘটনার পর তার সাথে তো দেখাই করতে চাইনি। আবার তার সামনাসামনি যদি কাজ করতে থাকি তাহলে নিজেকে আর কন্ট্রোল করতে পারবো না। অফিসে এসে রিজাইন লেটারটা কমপ্লিট করে তামান্নার কেবিনের সামনে গিয়ে ম্যাম আসতে পারি? আরে ফয়সাল, ভিতরে আসো। এতদিন কই ছিলা? অফিসে আসোনি কেন? কাজ ছিল তাই আসি নাই। আজকেও আসতে চাই নাই, বাট অফিসে একটা কাজ ছিল তাই এলাম। তা শুনি, তোমার কি জরুরি কাজ? এই নিন ম্যাম। এটা কি? ম্যাম, আমি আর আপনার অফিসে কাজ করতে চাই না, তাই রিজাইন দিলাম। কি? আমি নিজ ইচ্ছায় রিজাইন দিতেছি। তুমি রিজাইন দিতেছ? তোমাকে আটকানোর ক্ষমতা আমার নাই। বাট যাওয়ার আগে তোমার শেষ কয়টা কথা শুনবো। হ্যাঁ বলেন, কি বলতে চান? জানি আমি ক্ষমার অযোগ্য, তবুও বলছি ফয়সাল, আমাকে ক্ষমা করে দাও। তোমার সাথে অনেক অন্যায় করেছি। তুমি সেই দিন যদি বাবাকে না বাঁচাইতা তাহলে আমার বাবা তখন বাঁচত না। বাবার অসুস্থতার সময় কি করব বুঝতে পারছিলাম না, তাই না বুঝে তোমাকে ভুল বুঝে অনেক বড় শাস্তি দিয়ে ফেলেছি। আমার জন্য এতগুলো বছর তুই সবার থেকে দূরে। সত্য ভুলটা যখন ভাঙলো তোমাকে কত খুঁজেছি কিন্তু পাইনি। তোমার সাথে অন্যায়ের এত বছর আমি ঠিকমতো ঘুমাতে পারিনি। আমার জন্য তোমার জীবন নষ্ট হয়ে গেছে। জানো ফয়সাল, আমি তোমার সাথে যে অন্যায় করেছিলাম তার শাস্তি আমি মনে হয় পেয়েছি। আজ আমি জীবনের শেষ পর্যায়ে দাঁড়িয়ে। আমার ব্লাড ক্যান্সার, সেদিন এটা ধরা পড়েছে। সেই দিন আমি বুঝতে পেরেছি এরা তোমার সাথে ভুল বোঝার অন্যায়ের ফল। আমি আর কিছু মাসের অতিথি। জানো ফয়সাল, আমি প্রতিদিন নামাজ পড়ে আল্লাহর কাছে শুধু দোয়া করতাম তোমার সাথে একবার দেখা হয়, যাতে তোমার কাছে একটি 12 ক্ষমা চাইতে পারি। জানো ফয়সাল, আমার ইচ্ছে ছিল আমারও মেয়েকে আমি নিজে হাতে বিয়ে দিব, কিন্তু সে আশাটাও মনে হয় হবে না ফয়সাল। আমার এই অবস্থা মেয়েকে না জানিয়ে ওকে ওর শাশুড়ি মায়ের হাতে তুলে দিয়ে হাসি মুখে বিদায় নিব, কিন্তু ইরা ওর মায়ের কষ্টগুলো বুঝল না ফয়সাল। মেয়েটা পড়তে চাইলো খালি, কিন্তু ওকে না জানিয়ে ওর বিয়ে ঠিক করে ফেলি। দেখো ফয়সাল, আমার মেয়েটা বাসা থেকে চলে গেছে। ভেবেছিলাম বিয়ের আগে বাসায় চলে আসবে, তাই ওর বিয়ার দিনকাল সব ঠিক করে রেখেছি। ওর বিয়ার মাত্র 4 দিন বাকি। ওর যেদিন বিয়ের হওয়ার কথা ঠিক হয়েছে সেই দিন মনে হয় আমার জীবনের শেষ দিন হবে ফয়সাল। আমার মনে হয় এই সব তোমার সাথে অন্যায়ের ফল আমি ভোগ করছি। প্লিজ ক্ষমা করে দিও না। প্লিজ, তুমি ক্ষমা না করলে যে আমি মরেও শান্তি পাবো না। তামান্না কান্না করে, ও তো না বুঝে অন্যায় করে যে কষ্ট ভোগ করতেছে ভাবতে পারিনি। কি করব, আমি যাকে প্রাণের চেয়ে ভালোবাসতাম তার জীবনে আজ কয়েক মাস সে আজ অন্যের হয়েছে তো কি হয়েছে, তাকে তো একসময় ভালোবাসতাম। তার এই অসময়ের সময় যদি পাশে না থাকি নিজেও যে শান্তি পাবো না, তা আর অভিমান করে থাকবো না। এমনিতেই অনেকগুলো সময় নষ্ট হয়ে গেছে, এখন অভিমান করে থাকলে আরও সময় নষ্ট হয়ে যাবে। তাই সবাইকে যখন ক্ষমা করে দিয়েছি তাহলে তামান্না বাদ পড়বে কেন? কি হলো ফয়সাল, ক্ষমা করো নাই আমারে? তোমার পায়ে পড়ি, তবু আমায় ক্ষমা করে দিও না। কি করছো? উঠো উঠো, আমি তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। সত্যি তো? সত্যি তোমায় ক্ষমা করে দিয়েছি। আমায় যদি সত্যি ক্ষমা করে থাকো তাহলে চাকরিটা ছেড়ো না প্লিজ। আচ্ছা, চাকরিটা ছাড়বো না। এখন তো তুমি খুশি? তোমাকে বোঝাতে পারবো না আমি আজ কতটা খুশি হয়েছি। এই দিনটার জন্য কত বছরের প্রতীক্ষায় ছিলাম। এবার মনে হয় মরে আমি শান্তি পাবো। বুকের কষ্টটার অবসান মনে হয় আজ ঘটেছে। তোমার বউয়ের সাথে কবে মিট করিয়ে দেবে আমার সাথে? কি যে বলেন আপনি, আমার আবার বিয়া? কেন, কি হয়েছে? আসলে এখনো আমি বিয়ে করি নাই তাই। বুঝছি, অভিমান করে। আর এই কথা ভেবো নাই। বাই দ্য ওয়ে, তোমার মেয়ে নামটা কি জানি? ইরা চৌধুরী। মনে মনে, আমার সাথে যে ইরা থাকে সেও তো বিয়া করবে না, তাই বাসা থেকে চলে আইছে। এই ইরা আর তামান্নার মেয়ে একই নেই, কনফিউজ। আচ্ছা, তোমার মেয়ে আনুমানিক বয়স কত হবে? 17। কিন্তু কেন? আমার রুমমেটের বয়সও তো মনে হয় 17, কৌতূহলবশত। আচ্ছা, তোমার মেয়ের কোনো পিকচার আছে তোমার মোবাইলে? কিন্তু কেন? যা বলছি তা বলেন আপনি। আছে তো। কই বের করেন তো। এই যে দেখো, আমার পাশে আমার মেয়ে। ও মাই গড, এটা তোমার মেয়ে? কি হয়েছে তোমার? তুমি এমন করতেছো কেন? কাল বাসায় গিয়ে দেখো, তাহলেই বুঝতে পারবা। জানি না তোমার আবার কি হলো। আমার আবার কি হবে? এসব কথা বাদ দাও, বলো ভাবির সাথে কবে মিট করিয়ে দেবে? চুপ করে মনে মনে, সালি তোর জন্য আমার জীবনটা তেজপাতা হইয়া গেছে, আবার কস বউয়ের কথা। তোর কারণে কোনো মেয়েকে 2 চোখে দেখতে পারি নাই। আজও তোর অপবাদের কারণে আমি চিরকুমার হয়ে রইলাম।
আর তুই আবার মায়া এখান বানাইছস, আবার মেয়ে বিয়া দেওয়ার বয়সও হইয়া গেছে। আর দেখ আমি এখনো কুমার। কি হলো, কথা বলো না কেন? আসলে আমি এখনো বিয়ে করি নাই, তাই কারোর সাথে মিটও করতে পারবো না। তুমি আমার উপর এত অভিমান করে রাখছিলে, যার কারণে এখনো তোমার বিয়ে হয় নাই। তুমি আমাকে ক্ষমা করে দিও। আরে ওই সব কথা বাদ দে তো। তুমি আমার একটা কথা রাখবে? রাখার মতো হলে অবশ্যই রাখবো। আমি যেমন তোমার জীবনটায় তছনছ করেছিলাম, সেই আমি তোমার জীবনটা সুন্দরভাবে সাজিয়ে দেব। তুমি কিন্তু না করতে পারবে না। মানে? আমার মেয়ের বিয়ের পর তোমার জন্য একটা সুন্দরী ফুটফুটে বউ জোগাড় করে দিব। তুমি কিন্তু না করতে পারবে না। কি কপাল আমার, যাকে এককালে ভালোবাসতাম আজ সে আমার বিয়ার ঘটকালি করবে। এই দুঃখের কথা আমি কার কাছে বলি? দেখেন 37 বছরের বুড়ার সাথে কোনো মেয়ের পরিবার বিয়েতে রাজি হবে না। সো এইসব কথা বাদ দেন। অত কিছু আমি জানি না, তোমার বিয়ে দিব এটাই ফাইনাল, তাই বেশি কথা বলবা না। আপনি যা ভালো বোঝেন তাই করেন। আচ্ছা, তুমি আজ বাসায় চলে যাও, কাল থেকে যেন রেগুলার অফিসে আসা হয়, মনে যেন থাকে। আচ্ছা ভালো থাকবেন বলে অফিস থেকে বেরিয়ে পড়লাম। আর ভাবতে লাগলাম বাসায় আসতে আসতে দুপুর হয়ে গেছে। বাসায় এসে ফ্রেশ হয়ে খাটে ঘুমাতে গেলাম। কি হলো আপনার? এখানে এলেন কেন? কোনো প্রবলেম? তা না, বাহির থেকে এসে কোনো কথা বললেন না। আসেন আপনাকে খাবার দেই। আমি এখন খাবো না, যাও তো। কি হলো, আপনি এমন করতেছেন কেন? সেটা তোমার না জানলেও চলবে, এখন যাও তো, বিরক্ত করো না। ওকে যাচ্ছি। শুনে রাখেন, আপনি যদি না আসেন তাহলে আমিও খাবো না। মানে তুমি খাবা না কেন? আপনি খাবেন না তাই আমি খাবো না। কি পাগলামি শুরু করেছো তুমি? না না, পাগলামি না, এখন থেকে আর খাবো না। ভালো হবে না, আস্তে আস্তে মারা যাব না খাইতে না খাইতে। কি তুমি আবার মারা যাওয়ার কথা বললা? আমার কথা একটু ভাবলে না? আমি তো অনেক ভাবি তোমার কথা। তাহলে আপনি ঠিকমতো খান না কেন? হয়েছে, আর বলতে হবে না, চলো খাবো। এই বলে আমি এরার হাতটা ধরে ওকে বিছানার উপরে নিয়ে বসাই। তারপর টেবিলের উপর থেকে খাবারটা নিয়ে এরার মুখের সামনে খাবার তুলতেই মেয়েটি নিজের চোখের জলগুলোকে হাজারবার আটকাতে চেয়েও আটকাতে পারেনি। আমি ইরার চোখে পানি দেখে এক প্রকার রাগান্বিত স্বরে বললাম, এতে কান্নার কি হলো? কেউ কি কখনো খাইয়ে দেয়নি? না, কখনো কেউ খাইয়ে দেয়নি। আপনার বাবা মাও কখনো আপনাকে খাইয়ে দেয়নি? বাবা মা তো কাজ নিয়েই তো পড়ে থাকে। এই কি বলছেন আপনি? না মানে কিছু না, আসলে ইমোশন হয়ে গেছি তো একটু, তাই আবল তাবল বলছি। যাই হোক, মুখের সামনেই কি খাবারটা ধরে রাখবেন, খাওয়াবেন না? ইরার আবদারে চলাফেরায় আর কথাবার্তায় আমি বারবার তামান্নাকে খুঁজে পাচ্ছি। কোনো কথা না বলে আমি সমস্ত ভাত জোর করে রেখে খাইয়ে দিলাম। রাতের সময় সকালে তোমাকে একটা জরুরি কথা বলবো, তাই এখন চুপ করে ঘুমিয়ে পড়ো। আপনি আমার কথা বাদ দেন তো, আজ আমি ঘুমাবো না। আজকের রাত আমার জন্য বড্ড বেশি যন্ত্রণাদায়ক। আপনার কিসের এত কষ্ট? কষ্ট আর আমি? আসলে আমার কোনো কষ্ট নেই, শুধু হারিয়ে যেন না যাই একজন মানুষ, তাকে পাওয়ার প্রচণ্ড ইচ্ছা হয়। আর কি বলুন তো, রাত যত গভীর হয় আমার এই খামখেয়ালি ইচ্ছাটা ক্রমশ আরও বেড়ে যায়। কাকে হারিয়ে ফেলতে ভয় পান? একজনকে হারিয়ে ফেলার পর আরেকজনকে পেয়েছি, কাল মনে হয় তাকেও হারিয়ে ফেলবো। রাত 1টায় ইরা শুয়ে পড়ে। বাইরে তখন প্রচন্ড বাতাস বইছিল, আর সেই বাতাস জানালা দিয়ে প্রবেশ করে ইরার শরীরকে বারবার শিহরিত করছে। আমি তখন সোফায় বসে কি যেন গভীর চিন্তায় মগ্ন ছিলাম, আর কিছু সময় পর পর ইরার দিকে তাকিয়ে দেখছেও ঘুমিয়েছে কিনা। এইভাবে 1:30 অবধি পার করার পর হঠাৎ আমি উঠে দাঁড়ালাম। তারপর ড্রয়ার থেকে এক প্যাকেট সিগারেট বের করে ধরিয়ে ধোয়া বের করতেছি, আর ভাবছি আমার জীবনটা এমন কেন হলো? যাকে ভালোবাসলাম সে আমার জীবনটা নষ্ট করে ফেললো, আর যখন আরেকটা মেয়ের মন ভালো লাগে গেল, সকালে তাকেও হারিয়ে ফেলবো। আমি এটা কি ভাবছি? না, এটা কোনোদিন সম্ভব না। ওর মায়ের শেষ ইচ্ছেটা আমি পূরণ করবোই, ওকে নিয়ে আর ভাববো না। সকাল হলেই ওকে বাসায় দিয়ে আসবো। সকালে ইরা, এই ইরা, তাড়াতাড়ি উঠো। কি হলো, এত সকালে ডাকতেছেন কেন? বেশি কথা না বলে ফ্রেশ হয়ে নাও, এক জায়গায় যেতে হবে। আমি যাব না, আপনি যান। বেশি কথা না বলে তাড়াতাড়ি উঠো, না হলে কিন্তু এই শীতের সকালে পানি ঢেলে দেবো। না না, উঠতেছি। তোমার আব্বুর নাম কি শরীফুল চৌধুরী? হ্যাঁ, আপনি জানলেন কিভাবে? আমি তো আপনাকে কিছু বলি নাই। সেটা তোমার না জানলেও চলবে। এখন চলো তো। আমরা কোথায় যাব? তোমাদের বাড়িতে। মানে? যা শুনছো তাই। আপনি কি আমাকে চেনেন? বেশি কথা না বলে চলো তো। প্লিজ প্লিজ, আমায় ওই বাসায় নিয়েন না। ওরা আমাকে জোর করে বিয়ে দেবে, আমি বিয়ে করব না। তোমার পরিবার যা করবে তোমার ভালোর জন্যই করবে। আমি যাব না ওই বাড়িতে। আমার কথা বলা ঠিক হবে না, তবুও বলছি। তোমার আম্মু তোমাকে বিয়ে দিয়ে তোমার খুশি দেখতে চায়। তোমার আম্মু এই পৃথিবীর কিছুদিনের অতিথি। আপনি এমন কথা বলছেন কেন? আমার আম্মুর কিছু হয় নাই তো? তোমার আম্মুর ব্লাড ক্যান্সার, তোমার আম্মু আর বেশি দিন বাঁচবে না। তোমার বিয়ে সে দেখতেই চায়। আমার আম্মুর কিছু হয় নাই। আপনি মিথ্যা বলছেন। বলেন না আপনি মিথ্যা বলছেন। দেখো, কান্না করো না। তুমি জানতা না বলেই তো বাসা থেকে বের হইছিলা।
একটা কথা মনে রাখবা, মা বাবা যা করে সন্তানের মঙ্গলের জন্যই করে। তোমার আম্মু তোমাকে বিয়ের সাজায় চাইছিল, তোমার আব্বু আম্মু তোমাকে অনেক বিশ্বাস করে বলে তোমাকে না জানিয়ে বিয়ে ঠিক করে ফেলে। আর কেঁদো না প্লিজ ইরা। দেখো ইরা, আজ তোমার পরিবার তোমাকে দেখলে কত খুশি হবে সেটা গিয়ে তুমি উপলব্ধি করতে পারবে। আমার বিশ্বাস তুমি তাদের হাসি মুখগুলো বেজার করবে না। আপনার কথাগুলো পালন করার চেষ্টা করব। তাড়াতাড়ি চলো, তোমাকে বাসায় দিয়ে আমার আবার অফিসে যেতে হবে। সিএনজিতে দুইজন উঠে বসলাম। আগে থেকে একটা গাড়ি ভাড়া করে রাখছিলাম। ওর সাথে কোনো কথা না বলে ভাবতেছি এই কয়েকদিনে মেয়েটার চঞ্চলাচল স্মৃতি কিভাবে ভুলে যাব। এই কয়েকদিনে মেয়েটাকে অনেক আপন আপন লাগতেছিল। জানি না ও যাওয়ার পর আমি কি ওকে না দেখে থাকতে পারবো। আমি কিছুটা হলেও বুঝেছি ইরা আমাকে পছন্দ করে, কিন্তু কথাটা কেন জানি অন্ধকারের কুয়াশার মতো। হঠাৎ ইরার কথায় ভাবনার জগৎ থেকে বেরিয়ে বাস্তবে আসলাম। কিছু বললা নাকি? মানেটা কি? এতক্ষণ থেকে যা বললাম তার একটাও শোনো নাই? না মানে একটু ভাবতেছিলাম তো, তাই হয়তো শুনতে পাইনি। কি এত ভাবো বলো তো? না তেমন কিছু না, বলো তুমি কি বলতেছিলে। বলছি যে কাউকে কি ভালোবাসো? হঠাৎ এই প্রশ্ন করছো যে? না, এমনিতেই করলাম, আপনি বলেন। দেখো ইরা, আমি একটু ভিন্ন প্রকৃতির। কি রকম? এই বুড়ো বয়সে আবার প্রেম ভালোবাসা। আচ্ছা, একটা কথা বলার ছিল। জানি না এই কথাটা না বললে আমি যে থাকতে পারবো না। হ্যাঁ বলো, এতে অনুমতির কি আছে? আমি জানি না ভালোবাসা কি বা কাকে বলে, কিন্তু আপনি যখন আমার সাথে ছিলেন তখন ফাজলামোগুলো বুঝিনি। আপনি সারাদিন আমার সাথে দুষ্টুমি করতেন, সেটাকে আসলে কি বলে তা জানতাম না, তখনও বুঝতাম না ভালোবাসা কি। কিন্তু আপনি যেদিন ওই ছেলেগুলোকে আমার জন্য বুঝিয়েছিলেন যে এইসব ভালো না, বিশ্বাস করেন, তখন আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ অজানা এক অনুভূতিতে নেচে উঠতে চাইছিল। আর হয়তো এটাই প্রিয় মানুষটার প্রতি ভালোবাসার আকুল টান। আমি জানি না পৃথিবীটা কেমন, তবে আপনার হাতে হাত রেখে পৃথিবীটা দেখতে খুব ইচ্ছে হয়। আমি কখনো সকালে কুয়াশা দেখিনি, তবে আপনার সাথে এক চাদরের নিচে বসে কুয়াশা দেখার খুব ইচ্ছা। আমি কখনো চাঁদনি রাতে ছাদে গিয়ে চাঁদ দেখিনি, তবে খুব ইচ্ছা হয় আপনার কাঁধে মাথা রেখে চাঁদ দেখতে। খুব ইচ্ছা হয় অজানায় হারিয়ে যেতে, তবে সেটা আপনার সাথে। খুব ইচ্ছা হয় বৃষ্টিতে ভিজতে, তবে সেটা আপনার সাথে। আমি জানি না কবি কিভাবে কবিতা লেখে, তবে আমার মনের চার দেয়ালে আপনাকে নিয়ে যত কবিতা লিখেছি তা হয়তো কোনো কবির কল্পনাতেও আসবে না। দার্শনিক দর্শন করে কিভাবে সেটাও জানি, তবে আপনারে নিয়ে যত ভাবনা ভেবে রেখেছি তা হয়তো দর্শনের কোনো অধ্যায় নেই। বিজ্ঞানী গবেষণা করে আর আমি গবেষণা করছি আপনার ভালোবাসা নিয়ে। আমি কি তা পাবো কি না সে বিষয়ে, তবে পরিশেষে একটা কথাই, আমি আপনাকে ভালোবেসে ফেলেছি। প্লিজ আপনি আব্বু আম্মুর সাথে কথা বলে আপনি আমাকে বিয়ে করেন। চুপ করে আসি। কি হলো, কিছু বলছেন না কেন? ইরা, তুমি এইসব কি বলছো? এটা কোনোদিন পসিবল না। এইসব মাথা থেকে ঝেড়ে ফেলো প্লিজ। দেখেন, ভালো সবাইকে বাসা যায় না, আর যাকে বাসা যায় তার থেকে দূরেও থাকা যায় না। আমাকে ফিরিয়ে দেন না। মনে মনে বললাম, পাগলি, আমি তোমাকে আমার কাছে রাখতে চাই, কিন্তু এইসব কোনোদিনও সম্ভব না। তোমার আম্মুর এক সময়ের প্রেমিক ছিলাম, আজ তুমি আমাকে তোমার বিয়ার প্রস্তাব দাও, এটা এই সমাজ কোনোদিনও মেনে নেবে না। ইরা দেখো, তুমি ছোট মানুষ, তুমি আবার কথা নাও বুঝতে পারো। তোমার যেই মা বাবা ছোট থেকে লালন পালন করেছে, তুমি তাদেরকে কষ্ট না দিয়ে তাদের পছন্দের ছেলেকে বিয়ে করে খুশি থাকো, তাতে তোমার পরিবার অনেক খুশি হবে। কিন্তু কোনো কিন্তু না। আমায় যদি এক বিন্দু তুমি পছন্দ করে থাকো, তোমার আম্মুর পছন্দের ছেলেকেই তুমি বিয়ে করবা। স্যার নামেন, চলে আসছি। সিএনজি থেকে নেমে ইরাকে নিয়ে ইরাদের বাসায় কলিং বেল দেওয়ার পর দরজাটা স্বয়ং তামান্নাই খুলে দিল। আর ফয়সাল, তুমি ভিতরে আসো। ম্যাডাম, ভেতরে যাব না, একটা কাজে আইছি, সেটা করেই চলে যাব। তোমাকে কতবার বললাম আমাকে ম্যাডাম বলবে না, আর তোমার কি কাজ সেটা তো বলবো না। ইরা আমার পেছন থেকে বের হয়ে সঙ্গে সঙ্গে তামান্নার পা জড়িয়ে ধরলো। পাগলি মেয়ে আমার, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক বেশি বড়। যা ভিতরে যাও। যাওয়ার সময় মায়ের চোখে একবার তাকিয়ে ভেতরে চলে গেল। ম্যাম, আমি এখন আসি, আমার কাজ শেষ হয়ে গেছে। ফয়সাল, তোমাকে কি বলে ধন্যবাদ দিব, আমি ভাষা হারিয়ে ফেলেছি। তোমার সাথে আমি যে অন্যায় করেছি, তারপরও তুমি আমার কলিজার মানিককে আমার কাছে ফিরিয়ে দিয়েছো। কি বলেন যে আপনি? এটা আমার নৈতিক দায়িত্ব ছিল। আচ্ছা আসি এখন, ভালো থাকবেন বলে চলে আসলাম। এতক্ষণ চোখের পানি আড়াল করে রাখছিলাম, আজ আর অফিসে যাব না, সোজা বাসায় এসে শুয়ে পড়লাম আর পেছনের কথা ভাবতেছি। এই কয়দিনে যে বাসাটা আলো করে রাখলো, আজ তাকে নিজেই দিয়ে আসলাম। এখন বাসায় আমি কিভাবে থাকবো? হঠাৎ বাসার কলিং বেল বাজলো, এই সময় আবার কে আসলো? মনে হয় আন্টি আসছে। চোখের পানি মুছে দরজাটা খোলার পর আমি তো শকড খেলাম। তোমরা? অনেকগুলো প্রশ্ন আমার মাথায় ঘুরপাক খাচ্ছে। এই সময় তোমরা?
খুব অবাক হলাম। আসলে আমার বাসার সামনে ভাইয়া ভাবি আম্মু আব্বু দাঁড়িয়ে রইছে। কি ছোট ভাই, অবাক হয়ে সবকিছু ভুলে গেলা? অতিথি এলে তো বাসার ভেতর যাইতে বলে, আর তোমার কি আমাদের দাঁড়িয়েই রাখার প্ল্যান আছে নাকি? কি বলবো ভাবি, হঠাৎ এলা তাই আর কি। আসো আসো, ভেতরে আসো তোমরা। তা এই অসময়ে এখানে আসলা, ভালো কথা, একবার বলতে তো পারতা। সারপ্রাইজ দেবো বলে বলিনি। দেবর সাহেব, কেমন সারপ্রাইজ দিলাম। কি বলবো ভাবি, তোমাদের সারপ্রাইজের কারণে আমি যে শকড খেলাম বলে বোঝাতে পারবো না। এখানে আয়, আমার কাছে বস। ইস, চেহারাটার কি হাল করেছিস তুই। ঠিক মতো খাওয়া দাওয়া করিসনি না, তাই তো ফয়সাল? আম্মুর গালে আলতো করে হাত দিয়ে, তুমি আমার জন্য এত চিন্তা করো না তো আম্মু, আমি সুস্থ আছি আর ঠিকমতো খাওয়া দাওয়াও করছি। কি খাওয়া দাওয়া করেছিস শুনি? ঠিক মতো খাওয়া দাওয়া করলে তোর চেহারার এই হাল হয়? আগে থেকে কত রোগা হয়ে গেছিস তুই। তুমি আমার ছেলেটাকে আবার বকাবকি শুরু করে দিলে। তোমাকে না কতবার বলেছি তোমার এই স্বভাব পরিবর্তন করো। সব সময় শুধু রাগারাগি, রাগ ছাড়া তুমি একটু কথা বলতে পারো না, তাই না? রাগারাগি করি ছেলে মেয়েদের ভালোর জন্যই তো নাকি? ছেলে মেয়েদের শাসনে না রাখলে পরে বিগড়ে যাবে না। তুমি থামবা? তা হ্যাঁ রে বাবা, রাতে ঘুমাসনি? তোর চেহারাটা এরকম লাগছে কেন?